নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছে এই মুহূর্তের বিশেষ খবর। গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে মাস ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগেই মুখ্যমন্ত্রীহীন থাকতে পারে না দেশের রাজধানী। তাই কেজরিওয়ালের বিকল্প খুঁজতে শুরু করেছে আপ। কে হতে পারেন পরবর্তী দিল্লির মুখ্যমন্ত্রী, দেখুন। গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেফতার হলেন। এর আগে বিভিন্ন দুর্নীতি মামলায় ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা গ্রেফতার হলেও সেই সময় তারা হয় প্রাক্তন হয়ে গিয়েছেন বা গ্রেফতারের আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর গ্রেফতারের পরই দিল্লির শাসক দল আম আদমি পার্টি জানিয়েছে ইস্তফা দেবেন না কেজরিওয়াল, জেল থেকেই তিনি সরকার চালাবেন। কিন্তু আদৌ কি এটা সম্ভব? আবগারি নীতি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 9 বার সমন পাঠিয়েছিল ইডি, কিন্তু কোনোবারই হাজিরা দেননি তিনি। বৃহস্পতিবারই তিনি দিল্লির হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন যে ইডি যদি গ্রেফতার না করার আশ্বাস দেয় তবে তিনি হাজিরা দিতে রাজি, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই রাতে কেজরিওয়ালের বাড়িতে হানা দেয় ইডি। ঘণ্টা তিনেক জেরা তল্লাশির পর জানা যায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী গ্রেফতার হতেই প্রতিবাদে পথে নেমে যান আম আদমি পার্টির সমর্থকেরা। দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতীশী জানান, গ্রেফতার হলেও কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী থাকবেন। এই নিয়ে কোনো দ্বিমত নেই, এই সিদ্ধান্তে কোনো আইনি বাধা নেই বলেও দাবি করেছেন তিনি। তবে সূত্রের খবর, কেজরিওয়ালের জেলে থেকে সরকার চালানো হয়তো হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেজরিওয়ালের ইস্তফা না দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে। আইন বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সরকার কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সাসপেন্ড বা সরিয়ে দিতে পারেন। কেজরিওয়াল যেহেতু জনপ্রতিনিধি, তাই তার গ্রেফতারিতে পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। সরকারি কর্মীদেরও এই নিয়মেই পদ থেকে সাসপেন্ড বা বহিষ্কার করা হয়ে থাকে। এরপরই প্রশ্ন উঠছে, একান্তই যদি পদ ছাড়তে হয় কেজরিওয়ালকে, তবে কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? কেজরিওয়ালের গ্রেফতারের পরই সরকার এবং দলের নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে সংকট। কিভাবে সরকার চলবে তা নিয়ে জোর জল্পনা। এমনকি আম আদমির পার্টির কাছেও এর কোনো সদুত্তর নেই। তবে অরবিন্দ কেজরিওয়ালের অবর্তমানে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি নাম উঠে এসেছে। প্রথমেই যে নামটি উঠে আসছে তা হল সুনিতা কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল প্রাক্তন IRS অফিসারও। কেজরিওয়ালের অবর্তমানে মুখ্যমন্ত্রীর গদিতে বসানো হতে পারে তাকে। তেমনই ক্যাবিনেট মন্ত্রী অতীশীর নামও উঠে আসছে। মনীষ সিসোদিয়ার গ্রেফতারের পর তিনি কেজরিওয়ালের ডান হাত হয়ে উঠেছেন। কেজরিওয়ালের পরিবর্তে তিনিও মুখ্যমন্ত্রী হতে পারেন। অতীশী ছাড়াও আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভরদ্বাজের নামও উঠে আসছে। তিনি দিল্লির স্বাস্থ্য ও নগর উন্নয়ন মন্ত্রীও। তবে অরবিন্দ কেজরিওয়ালের বিকল্প খোঁজা আপের কাছে বেশ কঠিন কাজ। 2012 সালে তৈরি হয় আম আদমি পার্টি। সেই সময় থেকেই দলের কনভেনার পদে রয়েছেন কেজরিওয়াল। দলের সর্বসর্বা তিনিই ছিলেন। ভোট প্রচারেও তার মুখ। এমনকি গ্রেফতারের পরও আম আদমি পার্টির তরফে জানানো হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী থাকবেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন তৃণমূলও। লোকসভা ভোট ঘোষণা হয়ে যাবার পর দেশ জুড়ে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবার পর এভাবে কোনো নির্বাচিত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলার শাসক দল। কেজরিওয়ালকে গ্রেফতারের তীব্র বিরোধিতা করে একে লজ্জাজনক বলেছে কংগ্রেসও। লোকসভা ভোটের মুখে গ্রেফতার আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রায় 2 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে ইডি। তারপর থেকেই একের পর এক বিরোধীরা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। ডেরেক ওব্রায়েন থেকে প্রিয়াঙ্কা গান্ধী বড়রা, রাহুল গান্ধী সকলেই টুইট করেছেন এর বিরুদ্ধে। হাই নিউজ নেটওয়ার্ক। যার হাত ধরে জাতীয় রাজনীতিতে উত্থান অরবিন্দ কেজরিওয়ালের, সেই আন্না হাজারে এবার মুখ খুললেন তার গ্রেপ্তারিতে। কষ্ট পেয়েছেন তিনি, জানিয়ে বললেন যা হবে আইন অনুযায়ী। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আন্না হাজারের একসময়ের ঘনিষ্ঠতা চর্চার বিষয় ছিল। 2011 সালে তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্নার আন্দোলনের মঞ্চে দেখা গিয়েছিল কেজরিওয়ালকে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং জনলোকপাল বিলের দাবিতে সেই আন্দোলনে সমাজসেবী আন্না হাজারের পাশে দেখা গিয়েছে তাকে বারবার। 2012 26শে নভেম্বর স্থাপিত হয় আম আদমি পার্টি, আর এরপর থেকেই দূরত্ব ক্রমশ বাড়তে থাকে তাঁদের। আবগারি নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর সেই কেজরিওয়ালকে নিয়ে মুখ খুললেন আন্না হাজারে। তার কথায় কর্মের ফলই ভুগছেন কেজরিওয়াল। তবে একদা তার ভাবশিষ্যের জন্য
কষ্টও পাচ্ছেন তিনি, বললেন সে কথাও। बहुत दुख हुआ कि अरविंद केजरीवाल जैसे आदमी जो मेरे साथ काम करता था और शराब के बारे में हम लोग आवाज उठाया था, आज वो शराब नीति बना रहा है, जिससे मुझे दुख हुआ। लेकिन करेगा क्या, सत्ता के सामने कुछ नहीं कर सकता। आखिर उसको जो अरेस्ट किया गया, अटक हुआ, वो उनकी कृति से हुआ। हम ये बातें नहीं करते तो अटक होने का कोई संभव नहीं था। तो जो अटक हुआ है, अभी कानून के तौर पर जो होगा वो होगा, वो सरकार देखेगी, वो सोचेगी। দিল্লির আবগারি নীতি নিয়ে কেজরিওয়ালকে দুবার চিঠিও লিখেছিলেন আন্না। তার কথায়, আমার কথা শোনেননি কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া। আমি সবসময় তাঁদেরকে দেশের কল্যাণের জন্য কাজ করার কথা বলতাম। আমাকে কথাও দিয়েছিলেন, কিন্তু সেই কথা রাখেননি তাঁরা। রাজনৈতিক দল তৈরি নিয়ে আন্নার ঘোর আপত্তি ছিল বলে জানা যায়। তারপর কেজরিওয়ালের আম আদমি পার্টি দিল্লির বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসে। অভিযোগ ওঠে যে দিল্লি সরকারের 2021-22 সালের আবগারি নীতি বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা করে দিচ্ছিল। এই নীতি প্রণয়নের জন্য যারা ঘুষ দিয়েছিলেন তাদের সুবিধা করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। আপ সরকার সেই অভিযোগ মানেনি। সেই নীতি যদিও পরে খারিজ করে দেওয়া হয়। গত ডিসেম্বরে মনীষের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অমিত অরোরা নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল ইডি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আপের দুই প্রবীণ নেতা মনীষ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং গ্রেপ্তার হয়ে তিহার জেলে গিয়েছেন। সেই সঙ্গে বিআরএস নেত্রী কে কবিতাকেও গ্রেপ্তার করে ইডি। এবার বৃহস্পতিবার গ্রেপ্তার হলেন অরবিন্দ কেজরিওয়াল। হাই নিউজ নেটওয়ার্ক। ঘরে বাইরে নাটক করে লাভ নেই, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তারি প্রসঙ্গে মন্তব্য বিজেপির মুখপাত্র সমিত পাত্রের। কি বললেন আমরা শুনবো। 14 महीने से मनीष सिसोदिया इसी विषय में जेल की सलाखों के पीछे हैं। कोई ऐसा कोर्ट हिंदुस्तान में बाकी नहीं है जहां आम आदमी पार्टी और अरविंद केजरीवाल जी ने जाके झूठ का पुलिंदा फैलाने की कोशिश नहीं की हो, मगर उसके बावजूद किसी कोर्ट से मनीष सिसोदिया को रिलीफ नहीं मिला। संजय सिंह बड़े बड़े भाषण दे रहे थे, जेल के अंदर हैं, आज भी उन्हें रिलीफ नहीं मिला है। तथ्यों के आधार पर काम करती है कोर्ट, तथ्यों के आधार पर काम करते हैं ये जो जांच एजेंसी है। ये गेट के बाहर, घर के सामने बड़े बड़े वचन से, ड्रामा से कुछ नहीं होता है। अतसी जी कह रही हैं अरविंद केजरीवाल एक व्यक्ति नहीं है, वो एक आइडिया है। आई शुड से ही इज अ बैड आइडिया। अरविंद केजरीवाल एक बैड आइडिया है। द आइडिया ऑफ करप्शन, द आइडिया ऑफ मिंटिंग मनी through I would say, through an excise policy. I mean, this is unheard of. A CM who talks about education. मनीष सिसोदिया इनके एजुकेशन मंत्री थे, शिक्षा मंत्री थे। आपने विश्व में कहीं सुना है शिक्षा मंत्री शराब के घोटाले से पैसा बना रहा है? जो सीएम कहता है कि हम तो चांद में भी स्कूल खोल देंगे, वो शराब के पैसे से पैसे बना करके शराब के ठेकेदारों से, शराब के बड़े बड़े माफियों से, डॉन से पैसे की उगाही करता है और करोड़ों करोड़ रुपयों का चंदा लेता है। क्या यह विषय आज दिल्ली से छुपा नहीं? तो स्वाभाविक रूप से अगर इस प्रकार की कार्यवाही, घोटाले किए जाएंगे तो कार्यवाही होना ये हिंदुस्तान के संविधान और हिंदुस्तान के कानून के दायरे में हो रहा है। তৃণমূলের টিকিট না পেয়ে অভিমানী ক্ষুব্ধ 5 জন। কেন টিকিট পেলেন না? কেউ কান্নাকাটি করছেন, কেউ যোগ দিয়েছেন অন্য দলে। ব্রিগেডের পরেই টিকিট না পাওয়ার ক্ষোভের কথা জানাতে শুরু করেছিলেন অর্জুন সিং। তিনি ফের বিজেপিতে যোগ দিয়েছেন।
তারপর একে একে শান্তনু সেন, সুনীল মণ্ডল, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা তাদের ক্ষোভ, অভিমান, অসন্তোষের কথা প্রকাশ্যে জানিয়েছেন। যে তালিকায় বৃহস্পতিবার নবতম সংযোজন রাজ্যসভার সাংসদ মোসাম্মেদ জিন্নুর। তবে অর্জুন ছাড়া বাকি 4 জনই বলেছেন তারা ভেবেছিলেন প্রার্থী হবেন, কিন্তু এখন দলের অনুগত সৈনিক হিসেবেই কাজ করবেন। অর্জুন সিং 2019 সালের লোকসভা ভোটের আগে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছিলেন ব্যারাকপুরের এই নেতা। পদ্ম শিবির তাকে প্রার্থী করেছিল। দীনেশ ত্রিবেদীকে হারিয়ে অর্জুন জিতেও ছিলেন, কিন্তু সেই অর্জুন 2022 সালে ফিরেছিলেন তৃণমূলে। তারপর শাসক দলে ছিলেন বটে, তবে তৃণমূল নেতৃত্ব ঘরোয়া আলোচনায় বলেছেন তার সঙ্গে বিজেপির নিত্য যোগাযোগ ছিল বলেই তাদের কাছে খবর ছিল। অর্জুন ঘনিষ্ঠ মহলে বারে বারেই বলে এসেছেন যে তৃণমূলের টিকিট পাওয়ার বিষয়ে নিশ্চয়তা পেয়েই তিনি বিজেপি ছেড়েছিলেন। আবার তৃণমূলে খোঁজ নিলে জানা যাচ্ছে এমনও কোনো নিশ্চয়তা অর্জুনকে দেয়া হয়নি, বরং দলীয় নেতৃত্ব মনে করেছিলেন তৃণমূলের টিকিটে জিতলেও ভোটের 6 মাসের মধ্যে অর্জুন আবার বিজেপিতে ফিরে যেতে পারে, যেভাবে তিনি বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন। দ্বিতীয়ত, ব্যারাকপুর এমনিতেই তৃণমূলের হারা আসন। এবার সেই আসন পুনরুদ্ধারে দলের আস্থাভাজন কাউকেই প্রার্থী করার কথা ভাবনা তৃণমূলের। সে কারণেই পরীক্ষিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত মন্ত্রী পার্থ ভৌমিককে টিকিট দেওয়া হয়েছে। জিতলে তৃণমূলের লাভ, হারলে লোকসান নেই। তাছাড়া অর্জুনকে ঘিরে দলের মধ্যেও ক্ষোভ ছিল। সোমনাথ, শ্যাম, সুবোধ অধিকারীদের মতন বিধায়কেরা যেভাবে অর্জুন বিরোধিতাকে গত কয়েক মাস ধরে রুট নিয়ে পরিবর্তন করেছিলেন এবং তাদের প্রার্থী পদকে বিরোধিতা করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন, তাতে অর্জুনকে প্রার্থী করা হলে শাসক দলের মধ্যে অন্তর্ঘাতের আশঙ্কাও ছিল। এমন ভাবে আমাকে কি বলা যায়, বেইজ্জত করা হবে, তো এটা আমি আশা করিনি কি আমাকে এইভাবে বেইজ্জত করা হবে। আমি কি করেছিলাম? আমি তো বলেছিলাম ব্যারাকপুরকে চুজ করেছিল। এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল। আমি ব্যারাকপুরই শুধু চেয়েছিলাম, কারণ ব্যারাকপুরের মানুষকে আমি চিনি, ব্যারাকপুরের মানুষ আমাকে চিনে। আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব, তমুক জায়গা যাব, তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান ওয়েতে আমাকে ডিপ্রাইভ করে দেওয়া হলো, প্ল্যান ওয়েতে। দুদিন ধরে খুব শকটে ছিলাম, আজকে একটু ঘুমিয়েছি, ঠিকঠাক করব কি করতে হবে না করতে হবে। সিদ্ধান্ত নিচ্ছেন, বিজেপিতে যাচ্ছেন? মানে এই মুহূর্তে সিদ্ধান্তর কথা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না। কিন্তু একটা জিনিস আছে কি, এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই। যেভাবে আমাকে ছুড়ে ফেলে দেওয়া হলো, আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে। এখানে তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে যদি মানে একে যদি থাকা বলা যায় তো সেটা আপনাদের ব্যাপার। তাহলে কি বিজেপি থেকে প্রস্তাব এসছে কোনো? থাকা আছি কি না আছি সেটা তো আমি বললাম না, কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি আমাকে দেখে মনে হচ্ছে কি এখন আমি কোথায় আছি না আছি। তাহলে কি আপনি তৃণমূলে নেই এখন, বলতে পারি আমরা? না, সে কথাটা আমি এখন বলতে পারছি না, কিন্তু তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছে কি আমি আনওয়ান্টেড আছি। কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি। আমার ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছিল, আশীর্বাদ আছে। আপনার কি করে মনে হচ্ছে কি সেই গুরুত্বটা আছে? আমি যে 2006, 2001, 2000 এই লড়াই দিয়ে বা এখানে লড়াই করে জায়গাটাকে এস্টাবলিশ করেছিলাম, সেটা আমার সেই গুরুত্বটা আছে। আমার মনে হচ্ছে তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই। আর তৃণমূলে যারা কাজ করেছে পুরোনো জামানায় প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া হয়েছে। যারা অরিজিনাল তৃণমূল কর্মী যারা ছিল, যারা লড়াই করেছিল,
তারা একটাও কর্মীকে আপনি পাবেন না। কি মনে হয় এটা মমতা ব্যানার্জি কেন তো হচ্ছে পুরোটা সরিয়ে দেওয়াটা মমতা ব্যানার্জি জানার পরে হচ্ছে? আমি কি করে বলবো, আমরা তো জানি তৃণমূল দলের সবকিছু দিদিই আছে। এবার হয়ে গেল তো আমার দুর্ভাগ্য, আমি সেই জায়গা নিজেকে পৌঁছাতে পারিনি। আপনার অবস্থান কি এখন? আমার অবস্থান এই আছে কি আমি এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। বিজেপি থেকে কোনো প্রস্তাব এসেছে? আবার বিজেপি থেকে কেউ ফোন করেছিল? দেখুন, বিজেপি থেকে আমার তো প্রায় সবাই বন্ধু বান্ধব আছে, না ফোন আসা না কথা বলার তো বললে ঠিক হবে না। শান্তনু সেন লোকসভায় প্রার্থী না হতে পেরে শান্তনু বেশ দুঃখিত বলেই তৃণমূলের অন্দরে সকলে জানেন। তিনি প্রকাশ্যে ততটা ভেঙে না পড়লেও লোকসভায় যে মনোনয়ন চেয়েছিলেন তা খোলাখুলিই জানিয়েছিলেন। কিন্তু তাকে কেন লোকসভার টিকিট দিল না দল? দলের একাংশের ব্যাখ্যা, সদ্য রাজ্যসভার সাংসদ পদে শান্তনুর মেয়াদ ফুরিয়েছে, তাই তাকে এখনই লোকসভায় প্রার্থী করতে চায়নি তৃণমূল। নেপথ্যে আরও বিবিধ কারণের কথা শোনা যাচ্ছে শাসক দল সূত্রে। এক শান্তনু কাউন্সিলর থাকাকালীন তার এলাকার বাসিন্দা এবং এক প্রভাবশালী গায়ক তার নামে মমতার কাছে অভিযোগ জানিয়েছিলেন, যদিও শান্তনু এবং তার হিতৈষীরা তা মানতে চাননি। শান্তনু এখন আর কাউন্সিলর না, তবে তার স্ত্রী কাকলি সেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দলের একাংশের বক্তব্য, তাকে নিয়েও নাকি কিছু অভিযোগ দলের সর্বোচ্চ স্তরে জমা পড়েছে। একটি চ্যানেলের বিতর্কে সিপিএম এর মুখপাত্র কৌস্তব চট্টোপাধ্যায়ের মন্তব্যের মুখে মেজাজ হারিয়ে মাইক্রোফোন খুলে স্টুডিও ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শান্তনু, যা মুখপাত্রের কাছে কাম্য নয় বলেই অভিমত দলের অনেকের। তবে শান্তনু এখনও শাসক দলের অন্যতম মুখপাত্র। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, লোকসভায় টিকিট না পেয়ে শান্তনু আপাতত বরাহনগর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হওয়ার কথা চিন্তাভাবনা করছেন। তাপস রায়ের ইস্তফার কারণে ওই আসনে উপনির্বাচন হবে 1 জুন। যদিও প্রকাশ্যে শান্তনু এমন দাবি কোথাও করেনি, তবে তৃণমূল সূত্রের খবর, বরাহনগরের স্থানীয় নেতৃত্ব শান্তনুকে নিয়ে তত উৎসাহী নন। অনুযায়ী বলতে পারি যে আমি রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি, দলের হয়ে কথা বলেছি, বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি, দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি। সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে, কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে লোকসভাতেও স্বপ্ন দেখিনি তা নয়, যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি, তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে। সেটা হয়নি। আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, কিন্তু আমি পাশাপাশি বলি, আমি তৃণমূল কংগ্রেসটা প্রথম দিন থেকে করি। আমি নিজের প্রফেশন বাদ দিয়ে বাকি সারা দিন রাজনীতির জন্য নিজেকে ডিভোট করি, এবং এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে 2001-এর বিধানসভা নির্বাচনে পোলিং এজেন্ট বসে সিপিএম এর হাতে আমি বেধড়ক মার খেয়েছি। সুতরাং মনে কষ্ট থাকলেও নিশ্চয়ই করে আশা হতে হলে কষ্ট তো লাগবে, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক এবং দলের সেনাপতি হিসাবে সেই কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে, এবং দল ও দলনেত্রীর ওপর পূর্ণ আস্থা এবং ভরসা রেখে দল যা দায়িত্ব দেবে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে একইভাবে সেই দায়িত্বই আমি পালন করব, মনে যত কষ্ট থাক। এবং আমার পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস, পূর্ণ সমর্থন, পূর্ণ ভালোবাসা এই দল, দলনেত্রী, আমার নেতা, আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে। আমি বিশ্বাস করি সঠিক সময় নিশ্চয়ই সঠিক মূল্যায়ন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এই অভিনেত্রীকে গত বিধানসভা ভোটে বাঁকুড়া বিধানসভায় টিকিট দিয়েছিল তৃণমূল, কিন্তু তাকে পরাস্ত হতে হয়েছিল। তারপরে অবশ্য সায়ন্তিকা ধারাবাহিকভাবে বাঁকুড়ায় যেতেন, সভা সমিতি করতেন, অর্থাৎ তিনি বাঁকুড়ার মাটি কামড়ে পড়েছিলেন। বিধানসভায় হারলেও একাধিক সরকারি সংস্থার বিভিন্ন পদে তিনি ছিলেন। সেসব কারণে সায়ন্তিকার এবং শাসক দলের একাংশের যেমন ধারণা হয়েছিল যে তাকে দল লোকসভায় টিকিট দেবে বাঁকুড়া কেন্দ্র থেকে, কিন্তু তৃণমূলের প্রথম সারির নেতাদের মধ্যে একাংশের দাবি লোকসভায় প্রার্থী করার বিষয়ে সায়ন্তিকার নাম সেভাবে বিবেচনার মধ্যে ছিল না। ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চে ছিলেন সায়ন্তিকা। প্রার্থীদের নাম ঘোষণার পরেই তিনি বেরিয়ে যান। পরে অবশ্য তিনি বলেন, অসুস্থ লাগছিল বলেই তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। প্রার্থী হতে না পেরে সংবাদ মাধ্যমকে নিজের অভিমানের কথাও বলে ফেলেছিলেন। তারপর অবশ্য বলেছেন দলেই রয়েছেন, দলেই থাকবেন। অন্যদিকে তৃণমূল সূত্রের খবর, বাঁকুড়া কেন্দ্রে প্রাথমিকভাবে প্রার্থী করার বিষয়ে এক কৃতি চিকিৎসকের কথা ভাবা হচ্ছিল। মাস দেড়েক আগে মমতার বাঁকুড়া সফরের সময় সেই চিকিৎসকের সঙ্গে মুখোমুখি তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর সাক্ষাতেরও কথা হয়েছিল, কিন্তু সেই চিকিৎসক তৃণমূলকে জানান তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু ভোটে লড়বেন না। শেষ পর্যন্ত সেই চিকিৎসকের সঙ্গে মমতার সাক্ষাৎ হয়নি। সেই অবস্থানে দাঁড়িয়েই তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীর নাম চূড়ান্ত করেন তৃণমূল নেতৃত্ব। সুনীল মণ্ডল বর্ধমান পূর্ব আসনে গত লোকসভায় তৃণমূলের টিকিটে জিতেছিলেন সুনীল মণ্ডল, কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে 2020 সালের ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল। তারপর আবার তিনি তৃণমূলে ফিরে গিয়েছিলেন, তবে নিজ উদ্যোগে।
সুনীলকে কখনো তৃণমূল আনুষ্ঠানিকভাবে ফেরায়নি, তবে তিনি ভুল বুঝতে পেরে সংসদে তৃণমূলের ধর্ণা অবস্থানে থাকতে শুরু করেন। 2021 সালে বিধানসভা ভোটের কয়েক মাস পর থেকেই হয়তো ভেবেছিলেন টিকিট পাবেন না পেয়ে তার মন খারাপ হয়েছিল, কিন্তু তৃণমূল তাকে খরচের খাতাতে ফেলে দিয়েছিল অনেক আগেই। মৌসম বেনজির নূর গত লোকসভার ভোটের কয়েক মাস আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসম। তাকে তৃণমূল প্রার্থী করে মালদা উত্তর কেন্দ্রে, কিন্তু বিজেপির খগেন মুর্মুর কাছে হারতে হয়েছিল মৌসমকে। মৌসমের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী ছিলেন তার মামাতো ভাই ঈশা খান চৌধুরী। মৌসমের বক্তব্য মূলত ভোট কাটাকাটির কারণেই হারতে হয়েছিল তাকে, কিন্তু হেরে গেলেও মৌসমকে পুনর্বাসন দিয়েছে তৃণমূল। তাকে রাজ্যসভায় সাংসদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাকে আবার লোকসভায় প্রার্থী করেনি দল। যদিও মৌসম জানিয়েছেন তিনি বিজেপিকে হারানোর বিষয়ে প্রত্যয়ী ছিলেন। দল অবশ্য মনে করছে মৌসম এখনই রাজ্যসভার সাংসদ। রাজনীতির অলিখিত নিয়ম হলো পরাজিত প্রার্থীকে আবার দাঁড় না করানো উচিত। দ্বিতীয়ত, মালদা এখন গনি খানের গড় ক্ষয়িষ্ণু। গনির মৃত্যুর পরে 18 বছর কেটে গিয়েছে। তরুণ প্রজন্মের কাছে গনি পরিবারের সদস্যের সেই আবেদন আর নেই। ফলে গনির ভাগ্নি মৌসম পরিবারের নামে ভোট টানবেন এমন আশাও কম। টানতে পারলেও ঈশা এবারেও প্রার্থী হলে গতবারের ভোট কাটাকাটির পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। ফলে সব দিক ভেবেচিন্তেই প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সেখানে টিকিট দিয়েছে তৃণমূল। ঘটনাচক্রে প্রসূন নিজে উৎসাহী ছিলেন বালুরঘাট কেন্দ্রটি নিয়ে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হারানোর বিষয়ে আশাবাদীও ছিলেন, কিন্তু তৃণমূল নেতৃত্ব মনে করেছে বালুরঘাটে স্থানীয় প্রার্থী দেওয়া উচিত, তাহলে আসনটি পুনরুদ্ধার করা যাবে। সে কারণেই বিপ্লব মিত্রকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রসূন একদা কর্মসূত্রে মালদহ রেঞ্জে ডিআইজি ছিলেন, ফলে ওই জেলা তার চেনা। সেই অঙ্কেই এগিয়েছেন মমতা। আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম। অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ কি এর আগের বার আমি 2019-এ বিজেপির কাছে হেরে গেছিলাম, এবং যেভাবে লড়াই হয়েছিল একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল। তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতবো, এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন, এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি, এবং সেটাকে মেনেই চলবো। আমি অসুস্থ ছিলাম, কিছুদিন ভাইরাল ছিল, আমার ফিভার হয়েছিল এবং প্রচণ্ড উইকনেস ছিল বডিতে, সেই কারণে আমি কলকাতায় ছিলাম, এবং দিল্লিতেও আমার একটা কাজ ছিল বলে দিল্লি যেতে হয়েছিল, লাস্ট 2 দিন আগে গেছিলাম। এখন আমি মালদায় ফিরে এসেছি, আমাদের প্রার্থীদের জন্য, দলের জন্য অবশ্যই নাম, এবং আমি আশাও করি যে এবার 2টো সিটই তৃণমূল কংগ্রেস পাবে। দেখুন, এই ব্যাপারটা বিজেপি কি বললো সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। ওনারা নিজের প্রার্থীর জন্য নিজের দলের পক্ষ থেকে অনেক কিছুই বলবেন। আমাদের নেতৃত্ব একটা ডিসিশন নিয়েছে, এবং সেই ডিসিশন আমাদের পুরো দল মানবে, এবং আগামী দিনে 2টো প্রার্থীই জিতবে। এটা হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত, আমাদের কর্মীদের সিদ্ধান্ত। প্রচারে আমি আজকে আলোচনা করে নেব কবে কি প্রোগ্রাম আছে, এবং পুরো শিডিউল জেনে সেভাবে আমি নামব। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়োগ দুর্নীতি মামলায় ফের তল্লাশি অভিযান। বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং এর বাড়িতে ইডির হানা। বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা। শুক্রবার সকালে চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 3টি গাড়ি করে চন্দ্রনাথের নিচপট্টির বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকেরা। ইতিমধ্যেই চন্দ্রনাথের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। চন্দ্রনাথ রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী। ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত চলাকালীন চন্দ্রনাথের নাম উঠে এসেছে তদন্তকারীদের হাতে। পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তার বাড়িতে পৌঁছেছেন বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে নিজের বাড়িতে নেই চন্দ্রনাথ, তিনি রয়েছেন তার গ্রামের বাড়িতে। তারপর চন্দ্রনাথ সিনহা তার গ্রামের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বোলপুরের বাড়িতে স্ত্রী এবং 2 ছেলে রয়েছেন বলে সূত্রে খবর। উল্লেখ্য, শুক্রবার সকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নেমেছে ইডি। একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকেরা। সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে জানা গিয়েছে, চেতলা, লেকটাউন সহ মোট 3টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। চেতলায় পিয়ারি মোহন রায় রোডের একটি বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। বাড়িটি বিশ্বরূপ বসু নামের এক ব্যবসায়ীর বলে জানা যাচ্ছে।
ইডি সূত্রে খবর, তিনি পরিবহন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত। ইডি সূত্রে পাশাপাশি এও জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই শুক্রবারের এই তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকা তছরূপের অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতেই নথি নিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও কলকাতা এবং রাজ্যের অন্যান্য জায়গায় হানা দিয়েছে ইডি। চলতি মাসের 8 তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, অধুনা জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক পার্শ্ব শিক্ষকের বাড়ি, নাগের বাজারের এক হিসেব রক্ষকের বাড়ি এবং রাজারহাট এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। তখনও ইডি সূত্রে জানা গিয়েছিল, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রেই তাদের ওই অভিযান। এবার সেই সূত্র ধরেই চন্দ্রনাথ সিনহার বাড়িতেও পৌঁছল ইডি। হাই নিউজ নেটওয়ার্ক। গান্ধীকে হত্যার পিছনে গডসের 80টি যুক্তি ছিল, ফের বিতর্কে অভিজিৎ গাঙ্গুলি। গান্ধী না গডসে, এই নিয়ে মন্তব্য করে আবারও বিতর্কে জড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুজনের মধ্যে তিনি কাউকে বেছে নেননি। আবারও এই দুজনের মধ্যে কাউকে বেছে নিতে পারলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, গান্ধীকে হত্যা করার পেছনে গডসের কি কি যুক্তি রয়েছে তা জানা না পর্যন্ত গডসে অথবা গান্ধীকে বেছে নিতে পারবেন না তিনি। শুধু তাই নয়, মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসেবেও মানতে অস্বীকার করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি নেতার এই মন্তব্যকে লজ্জাজনক বলে সমালোচনা করেছে তৃণমূল। একটি সংবাদ মাধ্যমে অভিজিৎকে প্রশ্ন করা হয়, গান্ধী না গডসে? তার উত্তরে তিনি বলেন, গান্ধী একজন নিহত মানুষ আর গডসে একজন হত্যাকারী। তবে একজন আইনজীবী হিসেবে আমাকে ভাবতে হবে গান্ধীকে হত্যা করার পেছনে গডসের কি যুক্তি ছিল তা জানা প্রয়োজন রয়েছে। এরপর তিনি বলেন, আমি শুনেছি গান্ধীকে হত্যার পিছনে গডসের নাকি 75 থেকে 80টি যুক্তি ছিল। তিনি কি বই লিখেছিলেন, বাংলায় তার অনুবাদও হয়েছিল, সেটি পরে ব্যান করে দেওয়া হয়েছিল। তিনি জানান, গডসের লেখা সেই বই পড়ে তিনি জানতে চান কোন ধারণায় অনুপ্রাণিত হয়ে গান্ধীকে হত্যা করেছিলেন গডসে। তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত আমি তার বক্তব্য জানতে না পারছি ততক্ষণ আমি গান্ধী না গডসের মধ্যে কাউকে বেছে নিতে পারবো না। অভিজিতের এমন মন্তব্যের পরে সমালোচনা সরব হয়েছে তৃণমূল। এক্স হ্যান্ডেল পোস্টে তৃণমূল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমালোচনা করে লিখেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন মহাত্মা গান্ধী বনাম গডসে বিতর্কে একটি পক্ষ নিতে বলা হয়েছিল তখন তিনি অপ্রত্যাশিত মন্তব্য করেছেন। মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা এবং একজন ভারতীয় তাকে পছন্দ করেন কিনা তার সিদ্ধান্ত নিতে এতটা সময় নেওয়া উচিত নয়। যদি কেউ তা না করে তবে এর মানে হবে তিনি একজন দেশ বিরোধী নাথুরাম গডসের প্রতি সহানুভূতিশীল, যিনি শুধু বাপুকে হত্যা করেননি, ভারতের যৌথ আত্মাকেও হত্যা করেছিলেন। তৃণমূল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আরও আক্রমণ করে রেখে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো গডসের প্রতি সহানুভূতিশীল দেখানো মানুষদের এই সমাজে কোনো স্থান থাকা উচিত না। Justice Abhijit, one of your interviews in Kolkata to a regional channel is making a lot of headlines. You were in a rapid fire. You were asked secular or Hindu country, you chose secular. Then you were asked Gandhi or Godse and you said, I'll have to think about it. Gandhi is the father of the nation, Godse is his assassin. Why did you say you will have to think about it? Because I really think I have to think about it. Because Godse showed a lot of reasons for killing Gandhi. I have not read that, only I have heard that. So, in my view, I have to weigh both the things. The Gandhi's view, or some of views I know, and I do not know any view of Godse. No, are you saying you don't know? Are you saying, sir, are you saying you don't know enough about this matter, or are you saying you sympathize with Godse? Which one are you saying? No, I do not know enough about the matter. I do not sympathize with Godse because I do not know what were the reasons why once upon a time Godse was a Gandhian. That I know, and he later he shoot Gandhi. So but Gandhi is the father of our nation. He's the moral principle that defines us. Definitely father of a nation. But it is not that every time whenever Gandhi's name will be uttered, we have to go to the side of Gandhi. We cannot go to the side of the Subhas or go to the side of any other person. I am not talking about but Netaji is not Godse. Netaji, yeah, no one is a god. No human being is a god. I agree with you on that. I also agree that you can choose Netaji over Gandhi as an icon to follow. But Netaji Subhash Chandra Bose is not Nathuram Godse. So why that doubt? Why did you express that doubt on that question? Because unless I know the other side's view, I cannot take any stand. I have to know. I do not know. I have heard only that Godse showed some reasons for shooting Gandhi. I have to check it
whether Gandhi did such things at all. If that be so, if I find it that Gandhi Godse was telling the untruth, then definitely I'll go beside Gandhi, to the side of Gandhiji. So you're saying you don't know enough to take a side? Yes, I do not know enough. হাই নিউজ নেটওয়ার্ক। অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ স্পষ্ট জানিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। চীনা সেনার তরফ থেকে যে দাবি করা হয়েছিল তাকে অযৌক্তিক বলে আগেই উড়িয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের কড়া জবাবের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্র মোক্ষম জবাব দিল চীনকে। অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ, আরও একবার স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিল আমেরিকা। বুধবার আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র বেদান্ত পটেল তাঁর দৈনন্দিন সাংবাদিক বৈঠকে বলেন, আমেরিকা অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসাবেই স্বীকৃতি দেয়। একই সঙ্গে তিনি বলেন, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ধরে জবরদখলের মাধ্যমে এলাকা দখলের কোনো একপাক্ষিক চেষ্টা হলে আমরা তার বিরোধিতা করব। Recently, Prime Minister Modi has visited the Indian state of Arunachal Pradesh, and as a reaction, the Chinese Foreign Ministry spokesperson Wang Wenbin has said that China strongly deplores and firmly opposes the Indian leader's visit to east section of China-India boundary. I want to get your comment on that. The United States recognizes Arunachal Pradesh as Indian territory, and we strongly oppose any unilateral attempts to advance territorial claims by incursions or encroachments, military or civilian, across the line of actual control. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 9 মার্চ অরুণাচল সফরে গিয়ে চীন সীমান্তবর্তী সেলা গিরিপথের 13,000 ফুট উচ্চতার দ্বিতীয় সুড়ঙ্গটির উদ্বোধন করেছিলেন। আর তারপরেই উত্তর পূর্ব ভারতের ওই রাজ্য ঘিরে তৎপরতা বৃদ্ধি করে শি জিনপিং এর সরকার। এর আগে চীনের বিদেশ দপ্তর দাবি করেছিল জাংনান অর্থাৎ চীনা ভাষায় অরুণাচল প্রদেশ চীনের ভূখণ্ডের অংশ। তারপর বিতর্কে ঢুকে পড়ে চীনা ফৌজও। গত সোমবার চীনা পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ অরুণাচলকে চীনা ভূখণ্ডের অংশ বলে চিহ্নিত করে। এরপর মঙ্গলবারই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কড়া জবাব দিয়ে এক বিবৃতিতে বলা হয়, চীনের দাবি পুরোপুরি অযৌক্তিক। মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল মঙ্গলবার বলেন, অরুণাচল প্রদেশ নিয়ে চীন ক্রমাগত যুক্তিহীন কথাবার্তা বলে চলেছে। আমরা চীনা সামরিক বিভাগের সাম্প্রতিক মন্তব্যগুলি নজরে রেখেছি। অরুণাচলকে ভারতীয় ভূখণ্ড হিসাবে কখনোই স্বীকৃতি দেয়নি চীন। তাদের দাবি, উত্তর পূর্ব ভারতের ওই প্রদেশ অধিকৃত তিব্বতের দক্ষিণ অংশ। এর আগেও দুবার নিজেদের মানচিত্রে অরুণাচলের বিভিন্ন অংশের নাম বদল করেছে চীন। 2017 সালে দলাই লামার অরুণাচল সফরের পরে সে রাজ্যের 6টি জায়গার নাম বদল করে চীনা স্বরাষ্ট্র মন্ত্রক। 2021 সালে আরও 15টি জায়গার নাম বদলের কথা জানিয়েছিল তারা। লাদাখের পাশাপাশি গত কয়েক বছরে তাওয়াং সহ অরুণাচলের বেশ কিছু এলাকাতেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি পেরিয়ে চীনা ফৌজের অনুপ্রবেশের খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে পিএলএর এই আগ্রাসী মনোভাব নতুন করে সামরিক উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। গত জুলাই মাসে এই মর্মে আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের সংশ্লিষ্ট কমিটিতে একটি প্রস্তাবও পাশ করানো হয়েছিল। এখন দেখার বেজিং থেকে এর কি প্রতিক্রিয়া আসে। হাই নিউজ নেটওয়ার্ক। মেট্রো চালু হতেই 50% কমেছে আয়, রুট পরিবর্তনের পথে 3 বাস, কি হতে পারে নয়া পথ? 2024 আইপিএল এর উদ্বোধনী ম্যাচে শুক্রবার এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যদিও ঋতুরাজ গায়কোয়াড়ের দলে ডেভন কনওয়ের অনুপস্থিতি যেমন চাপের হবে, তেমনি ফ্যাফ ডু প্লেসির নেতৃত্বাধীন আরসিবিকে তাদের স্পিন সংমিশ্রণটি সাজাতে বেশ বেগ পেতে হতে পারে। তবে উভয় দলেরই শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে, যা নির্দিষ্ট দিনে যে কোনো প্রতিপক্ষকে উড়িয়ে দিতে সক্ষম। ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলী, শিবম দুবে এবং আজিঙ্কা রাহানে সিএসকের ব্যাটিং লাইন আপের মূল শক্তি। আরসিবিতে আবার বিরাট কোহলির মতন ব্যাটার রয়েছেন। এছাড়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল গত মৌসুমে ভালো পারফরমেন্স করেছিলেন। তবে রজত পাতিদার এবং ক্যামেরন গ্রিনের সংযোজন ব্যাঙ্গালোরকে আরও ব্যাটিংয়ে শক্তিশালী করবে। গত মৌসুমে পাতিদারার ডেথ বোলিং সিএসকের সাফল্যের পেছনে একটা বড় কারণ ছিল। তবে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি সম্ভবত দলের হয়ে টুর্নামেন্টের শুরুর দিকে কয়েকটা ম্যাচ মিস করতে পারেন, যেটা সিএসকের কাছে একটা বড় ধাক্কা। তবে পাতিদারার বদলি হিসেবে রয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তবে তাঁর শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে চোট লেগেছিল, তাই তিনি শুরু করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
আইপিএলে অভিষেক হচ্ছে রচিন রবীন্দ্রার। কিউই তারকা ব্যাটার ভারতে 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে 64.22 গড়ে 578 রান করেছিল। কারণ আন্তর্জাতিক সতীর্থের অনুপস্থিতিতে রচিন উদ্বোধনী স্লট পূরণের জন্য উপযুক্ত বিকল্প হবেন। বাঁহাতি তারকা শুধু পেস বোলিংয়ের এক দক্ষ খেলোয়াড়ই নন, তিনি স্পিনারদের বিরুদ্ধেও ভালো খেলতে পারেন। আরসিবিতে ফিরছেন রজত পাতিদার। 2022 সালের এলিমিনেটরে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সেই দুর্দান্ত সেঞ্চুরি করার পর মনে হয়েছিল যেন আরসিবি একজন শক্তিশালী ভারতীয় ব্যাটার খুঁজে পেয়েছে, যিনি ধারাবাহিকভাবে স্কোর করতে সক্ষম। কিন্তু চোটের কারণে তিনি গত মৌসুমে পুরোটাই মিস করেছিলেন, যার ফলাফল ফ্যাফের দল ব্যাটিং মিডল অর্ডারে বড় একটা শূন্যতা তৈরি হয়েছিল। এবং 2023 সালে আরসিবির খারাপ পারফরমেন্সের পেছনে একটা বড় কারণ ছিল এটি। তবে এই বছর ফ্যাফকে নিশ্চিন্ত করে দলে ফিরেছেন পাতিদার এবং তিনি একাদশে থাকবেন। সিএসকের সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, রচিন রবীন্দ্র, মঈন আলী, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শার্দুল ঠাকুর, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মহেশ থিকসানা। ইম্প্যাক্ট প্লেয়ার আজিঙ্কা রাহানে। আরসিবির সম্ভাব্য একাদশ: ফ্যাফ দুপ্লেসি, বিরাট কোহলি, ক্যামেরন গ্রিন, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মাহিপাল লোমরোর, দিনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, লকি ফার্গুসন, মোহাম্মদ সিরাজ, করণ শর্মা। ইম্প্যাক্ট প্লেয়ার আকাশদীপ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।